আজকের আলোচনায় আমরা একটু গভীরে যাব রেইকি নিয়ে। এটা একটা মানে বিকর্ত আরোগ্য পদ্ধতি, যেখানে স্পর্শের মাধ্যমে নিরাময় শক্তির ব্যবহারের কথা বলা হয়। হ্যাঁ, আমাদের কাছে যে আলোচনাটা আছে, মানে রেইকি দ্য সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়ালিটি অফ হিলিং টাচ নিয়ে, সেটার উপর ভিত্তি করেই এগোব। একদম। চেষ্টা করব রেইকি বিষয়টা আসলে কি, কোথা থেকে এলো, এর মূল ভাবনা বা নীতিগুলো কেমন, আর এই যে মহাজাগতিক জীবনশক্তির কথা বলা হয়, সেটার সাথেই বা এর যোগসূত্রটা কোথায়, এগুলো সহজ করে বলতে। আচ্ছা, এর উপকারিতা বা বিভিন্ন সংস্কৃতিতে এর ধারণাই বা কেমন, সেগুলো নিয়েও কথা হবে নিশ্চয়ই। বেশ। তাহলে প্রথমেই শুরু করি, রেইকি বলতে ঠিক কি বোঝায়, একদম গোড়ার কথা আর কি। দেখুন, রেইকি হল মূলত একটা জাপানি নিরাময় পদ্ধতি। ডক্টর মিকাও উসুই এর প্রতিষ্ঠাতা। মিকাও উসুই, হ্যাঁ। এর মূল আইডিয়াটা হল মহাজাগতিক বা একটু সার্বজনীন জীবনশক্তির সাথে সংযোগ তৈরি করে শরীর বা মনের চিকিৎসা করা। জীবন শক্তি মানে প্রাণ শক্তির মতো। ঠিক তাই। এই শক্তিটাকেই দেখুন নানা জায়গায় নানা নামে ডাকে। কেউ বলে লাইফ ফোর্স এনার্জি, আমরা যেমন বলছি প্রাণশক্তি, চীনারা বলে চি। ওহ, জি। হ্যাঁ, এমনকি সুফিদের কথায় এটাকে নূরে ইলাহি পর্যন্ত বলা হয়েছে। মানে ধারণাটা কিন্তু বেশ পুরনো আর ছড়ানো। খুবই ইন্টারেস্টিং। আমি দেখছিলাম যে এর সাথে স্পর্শে নিরাময় বা ওই হিপনোটিজমের মতো জিনিসেরও একটা যোগসূত্র খোঁজা হয়, ইভেন কি হ্যানিম্যানের মেসমেরিজম। হ্যাঁ, ঠিকই লক্ষ্য করেছেন। ওই যে হ্যানিম্যানের অর্গ্যানন মানে বইটাতে 288 আর 289 নম্বর সূত্রে মেসমেরিজমের কথা আছে না? হ্যাঁ, হ্যাঁ। ওটা তো ছিল এক ধরনের ভাইটাল ফোর্স বা ম্যাগনেটিক এনার্জি দিয়ে চিকিৎসার একটা পুরনো তথ্য। রেইকির এই শক্তি সঞ্চালনের ধারণার সাথে ওর বেশ মিল খুঁজে পাওয়া যায়। আসলে স্পর্শ বা শক্তি দিয়ে সারিয়ে তোলার ধারণা তো বহু পুরনো। তা তো বটেই। আচ্ছা, তাহলে এর উৎসটা কোথায়? মানে ঐতিহাসিক প্রেক্ষাপটটা যদি একটু বলেন। ডক্টর উসুইয়ের ব্যাপারটা বেশ অন্যরকম লাগলো। এর শিকড় কিন্তু বেশ গভীরে। মানে প্রাচীন ভারতীয় উপমহাদেশে, সুফি ভাবনায়, সনাতন ধর্মেও এর আভাস মেলে। ধরুন ঋষি পরম্পরা, চক্র সাধনা, হঠ যোগ, এগুলোর মধ্যে এই শক্তির ধারণার চর্চা ছিল। হুম। আর ডক্টর উশুইয়ের গল্পটা, হ্যাঁ, ওটা সত্যি অন্যরকম। শোনা যায় যীশুখ্রিস্ট কিভাবে স্পর্শ করে সারিয়ে তুলতেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই তিনি নিজেকে জানো বা নো থাইসেলফ এই উপলব্ধির দিকে যান। ও। তারপর নাকি প্রায় ২১ দিন হিমালয় অঞ্চলে ধ্যান আর উপবাস করেন। আর সেখানেই রেইকির মূল সূত্র বা প্রতীকগুলো উপলব্ধি করেন। এরকমই বলা হয় আর কি। বাহ। আচ্ছা, তাহলে পদ্ধতিটা কাজ করে কিভাবে? মানে ধারণাগতভাবে হাতের স্পর্শের কথা বলছিলেন। হ্যাঁ, ধারণাটা হলো একজন রেইকি প্র্যাকটিশনার বা হিলার, তিনি তার হাতের মাধ্যমে সেটা সরাসরি স্পর্শ করে হতে পারে, আবার একটু দূরত্ব রেখেও হতে পারে, এই মহাজাগতিক শক্তিকে গ্রহণকারী শরীরে পাঠান বা চ্যানেল করেন। আচ্ছা, মূল লক্ষ্য থাকে তিনটে স্তরে: শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক। এই তিন দিকেই একটা ভারসাম্য আর নিরাময় নিয়ে আসা। আর ওই যে চক্রের কথা বললেন। হ্যাঁ, ওটা একটা গুরুত্বপূর্ণ দিক। শরীরের যে প্রধান ৭টা শক্তি কেন্দ্র বা চক্র আছে, মানে মূলাধার থেকে সহস্রার পর্যন্ত, সেগুলোকে সক্রিয় আর ব্যালেন্সড করা, যাতে শরীরের নিজস্ব শক্তি প্রবাহটা ঠিকঠাক চলে, কোনো বাধা না থাকে। এই যে শক্তি প্রবাহের বাধা দূর করার কথা বলছেন, এর ফলে বাস্তবে মানুষ কি ধরনের উপকার পেতে পারে? কিছু গবেষণার কথাও তো বলছিলেন। হ্যাঁ, উপকারিতা তালিকাটা বেশ লম্বা। মানে যা দাবি করা হয় আর কি। যেমন ধরুন, ব্যথা কমাতে সাহায্য করে, মাইগ্রেন বা আর্থ্রাইটিসের মতো সমস্যায়, হুম। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণেও নাকি এটা সহায়ক। মানসিক দিকেও এর ব্যবহার আছে, স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন কমাতে বা ঘুমের সমস্যা ঠিক করতে। কিছু স্টাডি হয়েছে বলছিলেন। হ্যাঁ, এনআইএইচ বা হার্ভার্ডের মতো জায়গার কিছু গবেষণার কথা উল্লেখ আছে, মানে যেগুলো অ্যাংজাইটি বা ক্রনিক পেনের ক্ষেত্রে এর কিছু পজিটিভ ইঙ্গিত দেয়। অবশ্যই এগুলো নিয়ে আরও গবেষণা দরকার। ঠিক। অনেকে আবার আধ্যাত্মিক উন্নতি বা আত্মবিশ্বাস বাড়ানোর জন্যও এর সাহায্য নেন। উৎসে ডক্টর উসুয়ের দেওয়া ৫টা মূল নীতির ওপর বেশ জোর দেওয়া হয়েছে দেখলাম। শুনতে খুব সহজ, কিন্তু মানেগুলো বেশ গভীর মনে হলো। একদম। এগুলোকে রেইকির একটা, বলতে পারেন, নৈতিক বা জীবনযাপনের ভিত্তি। খুব সহজ কথা, কিন্তু শক্তিশালী। বলুন তো। ১ নম্বর, শুধু আজকের জন্য আমি রাগ করব না। ২, শুধু আজকের জন্য আমি দুশ্চিন্তা করব না।
3 শুধু আজকের জন্য আমি কৃতজ্ঞ থাকব। বাহ! 4 শুধু আজকের জন্য আমি সততার সাথে আমার কাজ করব। আর 5 শুধু আজকের জন্য আমি সৎ প্রাণের প্রতি সদয় হব। শুধু আজকের জন্য এই ভাবনাটা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। ঠিক তাই, মানে অতীতে কি হয়েছে বা ভবিষ্যতে কি হবে তা নিয়ে ভেবে লাভ নেই, আজকের দিনটাকে ঠিকভাবে কাটানো। বলা হয় এই নীতিগুলো রোজ সচেতনভাবে চর্চা করা, বিশেষ করে প্রথম 21 দিন, নিজেকে রেইকি শক্তির সাথে জুড়তে সাহায্য করে। আচ্ছা, এই চর্চাটা শুরু করতে বা শিখতে কি বিশেষ কিছু লাগে? মানে কোনো যোগ্যতা বা আর কোনো সতর্কতা? মজার ব্যাপার হলো কোনো বাঁধা ধরার শিক্ষাগত যোগ্যতা লাগে না, কিন্তু মানসিক প্রস্তুতিটা জরুরি। আর একজন অভিজ্ঞ রেকি মাস্টারের কাছে দীক্ষা বা অ্যাটানমেন্ট নিতে হয়। অ্যাটানমেন্ট মানে শক্তিপাত। হ্যাঁ, শক্তিপাত। এটাকে একটা প্রক্রিয়ার মতো দেখা হয়, যেখানে শিক্ষক বা মাস্টার ছাত্রের মধ্যে রেকি শক্তি গ্রহণ করার চ্যানেলটা খুলে দেন বলে বিশ্বাস করা হয়। এর আবার বিভিন্ন লেভেল আছে, লেভেল 1, 2, মাস্টার লেভেল। কিছু প্রতীকও ব্যবহার করা হয়, যেমন চকুরে, সেইহেকি, এগুলোর শক্তিকে নির্দিষ্ট দিকে চালনা করতে সাহায্য করে। কিন্তু সতর্কতা? সবচেয়ে জরুরি সতর্কতা হলো এটা কিন্তু প্রচলিত চিকিৎসার বিকল্প নয়, একেবারেই না। এটা একটা সহায়ক বা কমপ্লিমেন্টারি পদ্ধতি। ঠিক। যে কোনো সিরিয়াস শারীরিক বা মানসিক সমস্যা হলে অবশ্যই ডাক্তার বা থেরাপিস্টের পরামর্শ নিতে হবে। আর হ্যাঁ, অপ্রশিক্ষিত বা আনাড়ি কারো কাছ থেকে রেইকি সেশন নেওয়া একদম উচিত নয়। হ্যাঁ, আলোচনা করতে করতে মনে পড়ল উৎসে রেইকির ধারণাকে অ্যাটমিক হ্যাবিটসের সাথেও মেলানো হয়েছে। এই যোগসূত্রটা বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, সংযোগটা আসলেই ভাবার মতো। ওই যে মেসমেরিজমের সাথে প্রাণশক্তির ধারণার মিলের কথা বললাম। হ্যাঁ, আর অ্যাটমিক হ্যাবিটস কি বলে? ছোট ছোট ধারাবাহিক ভালো অভ্যাস গড়ে তুলে জীবনে বড় পজিটিভ পরিবর্তন আনা, তাই না? ঠিক। রেইকির ওই 5টা নীতি, বিশেষ করে শুধু আজকের জন্য ভাবনাটা, ঠিক এই দর্শনটাকেই তো ধরে। রোজ একটু একটু করে সচেতন চেষ্টা, যা আস্তে আস্তে আপনার মানসিকতা বদলাবে, সুস্থতার দিকে নিয়ে যাবে। এটা শুধু ট্রিটমেন্ট নয়, একটা জীবন যাপনের অ্যাপ্রোচও হতে পারে। তাহলে সব মিলিয়ে বলা যায় রেইকি হলো এক ধরনের সার্বজনীন জীবনশক্তি ভিত্তিক নিরাময় কৌশল, আর এর মূল ভিত্তি হল বর্তমান মুহূর্তে থাকা, কৃতজ্ঞতা, সততা, দয়া, এই গুণগুলো। একদম ঠিক বলেছেন। আর আমরা দেখলাম এর নীতিগুলোর সাথে হোমিওপ্যাথি বা ওই অভ্যাসের মনোবিজ্ঞান, হ্যাবিট ফরমেশন থিওরির মতো বিষয়গুলোরও বেশ সুন্দর একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে, যেমনটা আমাদের উৎস বলছে। সবশেষে একটা প্রশ্ন মনে ঘুরছে, এই যে নিজেকে জানো বা যা ব্রহ্মাণ্ডে আছে তা দেহ ভাণ্ডারেও আছে, এই ধারণাগুলো, এগুলো কি এটাই বলতে চাই যে নিরাময়ের আসল ক্ষমতাটা আসলে আমাদের সবার ভেতরেই আছে? হয়তো রেইকির মতো পদ্ধতিগুলো সেই ভেতরের শক্তিটাকে চেনার, জাগিয়ে তোলার আর একটা সিস্টেমের মধ্যে এনে ব্যবহার করার একটা পথ মাত্র। এই ভাবনাটা না হয় শ্রোতাদের জন্য রেখে দিলাম।